গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা ইউনিট 5-এর অন্তর্গত ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে পড়াশোনা করব। বজ্র ব্যবস্থাপনার আগে আমাদের বজ্র কী সেটা জানতে হবে। বজ্র কি? যে সমস্ত পদার্থের আর পুনরায় ব্যবহার করা সম্ভব হয় না সেগুলোকে আমরা বজ্র পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি বা বলতে পারি। যদি আমরা বাজারে যাই, বাজার থেকে জিনিস নিয়ে আসি কিসে করে? না, পলিথিনে করে। বাজার থেকে জিনিসগুলো বের করার পর পলিথিনটা আমরা ফেলে দিই বা ব্যবহার না করে ফেলে দিই, সেগুলো হচ্ছে ওয়েস্ট। আবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাই প্লাস্টিকের বোতলে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে সেই বোতলগুলোকে আমরা ফেলে দিই, সেগুলো পুনরায় ব্যবহার করা হয় না। যদি ব্যবহার না করি তখন সেগুলো কী হবে? ওয়েস্ট। অতএব দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলো বাদ দিয়ে যে সমস্ত জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যায় না সেগুলোকে আমরা বজ্র পদার্থ হিসেবে বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে বজ্র পদার্থের উৎস কোথা থেকে হয়, কোন কোন জায়গা থেকে আমরা এই বজ্র বা ওয়েস্ট জেনারেট করি। প্রথমত নাম্বার 1, রেসিডেন্সিয়াল সেক্টর বা গৃহস্থালী। গৃহস্থালী হচ্ছে ওয়েস্টের একটা অন্যতম বড় উৎস। নাম্বার 2, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা কলকারখানা। কলকারখানার বিভিন্ন প্রকার কাঁচামাল বা ফিনিশড প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন প্রকার বজ্র প্রতিনিয়তই উৎপন্ন হয়। নাম্বার 3, কমার্শিয়াল সেক্টর। কমার্শিয়াল সেক্টর বা বাণিজ্যিক ক্ষেত্রে মার্কেট এরিয়া, বিভিন্ন প্রকার মার্কেট এরিয়া বা অন্যান্য বাণিজ্যিক কেন্দ্র থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ওয়েস্ট প্রত্যেক দিন জেনারেট হয়। নাম্বার 4, ইনস্টিটিউশনাল সেক্টর, যেটাকে বলছি আমরা প্রাতিষ্ঠানিক সেক্টর। এর মধ্যে কী পড়বে? বিভিন্ন প্রকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং অন্যান্য অফিস, এই সেক্টর থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ওয়েস্ট জেনারেট হয়। যেমন এখান থেকে কী হতে পারে? ওয়েস্ট জেনারেট হতে পারে, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড দেয়ার পার্টস। নেক্সট, কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন এরিয়া। যে সমস্ত অঞ্চলে কনস্ট্রাকশন বা গৃহবাড়ি নির্মাণ হচ্ছে বা অন্যান্য পরিকাঠামো ভিত্তিক কাজকর্ম হচ্ছে, সেই সমস্ত জায়গার ক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যান্ড স্লাইড। যে সমস্ত অঞ্চলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, অন্যান্য ট্রিটমেন্ট প্ল্যান্ট যে সমস্ত থাকবে, সেখান থেকেও কিন্তু ওয়েস্ট জেনারেট হতে পারে। নাম্বার 8, এগ্রিকালচার সেক্টর। কৃষিক্ষেত্র থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ওয়েস্ট জেনারেট হতে পারে। নেক্সট, বায়োমেডিক্যাল সেক্টর, মেনলি হসপিটাল, নার্সিংহোম, হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ সেন্টার, এইসব জায়গা থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ওয়েস্ট সৃষ্টি হয়। তাহলে আমরা ওয়েস্ট সৃষ্টি বা সোর্স হিসেবে 9খানা সোর্স আমরা পেলাম। এছাড়াও অনেক সোর্স কিন্তু আরও রয়েছে। নেক্সট আমরা চলে যাব ক্যাটাগরিজ অফ ওয়েস্ট। ওয়েস্টকে কিছু শ্রেণী বিভাগ আমরা করতে পারি। নাম্বার 1 কি না? অর্গ্যানিক ওয়েস্ট। যে সমস্ত ওয়েস্ট উৎস জীব, অর্থাৎ জৈব বজ্র পদার্থ। ফুড ওয়েস্ট, ঠিক আছে, ফুড ওয়েস্ট ইজ ইম্পর্ট্যান্ট, অর্গ্যানিক ওয়েস্টের মধ্যে পড়বে। নেক্সট, কম্বাস্টিবল ওয়েস্ট। যে সমস্ত ওয়েস্টকে পুড়িয়ে দেওয়া যায় সে সমস্ত ওয়েস্টকে আমরা কম্বাস্টিবল ওয়েস্ট, যেমন পেপার, কাঠ ইত্যাদি। নাম্বার নেক্সট, নন কম্বাস্টিবল। যে সমস্ত ওয়েস্টকে পোড়ানো যায় না, যেমন মেটাল, টিন, ক্যান, ঠিক আছে, গ্লাস, স্টোনস ইটিসি। নেক্সট, টক্সিক ওয়েস্ট। যে সমস্ত ওয়েস্টগুলো বিভিন্ন প্রকার ক্ষতিকর, তাকে আমরা টক্সিক ওয়েস্ট বলতে পারি। এর মধ্যে কী পড়ছে না? বিভিন্ন প্রকার ওল্ড মেডিসিনস, এক্সপায়ার মেডিসিনস, বিভিন্ন প্রকার কেমিক্যালস, ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেক্টিসাইডস এটসেট্রা। নেক্সট আমরা দেখছি নাম্বার 5, রিসাইকেলেবল ওয়েস্ট, অর্থাৎ যে ওয়েস্টকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। সাপোজ প্লাস্টিক্স পুনরায় ব্যবহার করতে পারি, মেটাল পুনরায় ব্যবহার করতে পারি, বা গ্লাস পুনরায় ব্যবহার করতে পারি। অর্থাৎ এই সমস্ত ওয়েস্টকে আমরা রিসাইকেলেবল ওয়েস্ট বা পুনরায় ব্যবহারযোগ্য বজ্র হিসেবে বলতে পারি। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধুলোও কিন্তু ওয়েস্টের মধ্যে পড়বে। এগুলোকে আমরা অ্যাশ বা ডাস্ট ক্যাটাগরির মধ্যে রাখি, যেমন ফ্লাই অ্যাশ ফ্রম থার্মাল পাওয়ার প্ল্যান্ট। নেক্সট, হ্যাজারাস ওয়েস্ট। যে সমস্ত ওয়েস্ট বিভিন্ন প্রকার দুর্যোগ সৃষ্টি করে, বিভিন্ন প্রকার ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, তাকে আমরা হ্যাজারাস ওয়েস্ট বলতে পারি। সাপোজ বায়োমেডিক্যাল ওয়েস্ট বা হসপিটাল থেকে যে সমস্ত ওয়েস্ট রিলিজ হয় সেখান থেকেও কিন্তু হ্যাজারাস বা বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে। নেক্সট, ডেড অ্যানিম্যালস। ডেড অ্যানিম্যালস বিভিন্ন প্রকার প্রাণীদের মৃতদেহ, এটাও এক প্রকার
বজ্রের ক্যাটাগরি। অবভিয়াসলি এটাও কি অর্গ্যানিক ওয়েস্টের মধ্যে আসতে চায়। নেক্সট বাল্কি ওয়েস্ট। বাল্কি ওয়েস্ট মিনস বিভিন্ন প্রকার ওয়েস্ট যার ওয়েট প্রচুর, ভারী ওয়েস্ট, যেমন ট্রি ব্রাঞ্চ, টায়ার এটসেট্রা। সয়েলড ওয়েস্ট কি না হসপিটাল ওয়েস্ট সাচ এজ ব্লাড অ্যান্ড আদার বডি ফ্লুইড, মানব শরীরের বিভিন্ন প্রকার পদার্থ যেগুলো আমাদের বিভিন্ন বিশেষ প্রকার ক্ষতি সাধন করে তাদেরকে বলা হচ্ছে সয়েলড ওয়েস্ট। তাহলে এই গেল আমাদের বিভিন্ন প্রকার ওয়েস্টের ক্যাটাগরি। এরপরে আমরা যাবো যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্টের ফলে পরিবেশের কি ক্ষতি হয়। গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন বাই লিচিং, ভৌম জলের দূষণ, বজ্র পদার্থের দ্বারা ভৌম জলের দূষণ। এটা কীভাবে হয়? কোনো জায়গায় সাপোজ বজ্র পদার্থ হয়তো পড়ে আছে, তার উপরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি জলটা মাটি দ্বারা চুইয়ে চুইয়ে মাটির অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌম জলকে দূষিত করে। এইভাবে কিন্তু ভৌম সয়েলের কিন্তু ক্ষয় ক্ষমতা ত্বরান্বিত হয়। অর্থাৎ অর্গানিক ওয়েস্ট বা যে কোনো ওয়েস্ট যদি মাটির মধ্যে ফেলে রাখা হয় তাহলে মাটির ইন্টারনাল স্ট্রাকচার বা কোহেসিভ ফোর্স বা সঙ্গবর্ধন ক্ষমতা কিন্তু কমে যায়, মেনলি স্লোপ রিজিয়নে, পাহাড়ি অঞ্চলে। অতএব যে অঞ্চলে অত্যধিক ঢালু অঞ্চল সেই অঞ্চলে যদি ওয়েস্ট ফেলে রাখা হয় মাটিতে তাহলে সেই অঞ্চলের মাটি কিন্তু দ্রুত ক্ষয়ে যাবে। নেক্সট ল্যান্ড ডিগ্রেডেশন, অর্থাৎ ভূমি অবক্ষয়। অর্থাৎ কোনো অঞ্চলে যদি ওয়েস্টকে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয় তাহলে সেই অঞ্চলের ভূমিও কিন্তু অবক্ষয় হতে পারে। অর্থাৎ অর্গানিক ওয়েস্ট বা ডিফারেন্ট ওয়েস্টের কেমিক্যাল কম্পোজিশন বিভিন্ন, অর্থাৎ সেই ওয়েস্ট যদি মাটিতে ফেলে রাখা হয় তাহলে সেই কেমিক্যালগুলো অর্গানিক ওয়েস্টের বা যে কোনো ওয়েস্টের কেমিক্যালগুলো মাটির সাথে মিশে যাবে। এর ফলে মাটির কেমিক্যাল প্রপার্টিজ নষ্ট করে দেবে এবং ল্যান্ড ধীরে ধীরে ডিগ্রেড অবক্ষয় হবে। এটা একটা ইম্প্যাক্ট। নেক্সট ডিজিজ আউটব্রেক, অর্থাৎ অর্গানিক ওয়েস্ট বা যে কোনো ওয়েস্ট যদি কোনো জায়গায় পড়ে থাকে সেখানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাবে এবং সেখান থেকে বিভিন্ন প্রকার ভেক্টরের দ্বারা কিন্তু রোগ ছড়িয়ে পড়তে পারে, যেমন প্লেগ। নেক্সট পসিবিলিটি অফ ফায়ার, আগুন লাগার সম্ভাবনা আছে। এটা কি যে বিভিন্ন প্রকার কেমিক্যাল ওয়েস্ট যদি অর্গ্যানিক ওয়েস্ট বা কম্বাস্টিবল ওয়েস্টের সংস্পর্শে রাখা হয় তাহলে সেখান থেকেও কিন্তু ফায়ার হ্যাজার্ড বা আগুন লাগতে পারে। নেক্সট স্পয়েলেজ অফ ল্যান্ডস্কেপ। আমরা জানি কি কোনো জায়গার যে কোনো একটি জায়গার স্বাভাবিক বিউটি বা স্বাভাবিক বৈচিত্র্যতা আছে বা স্বাভাবিক সৌন্দর্য আছে, কিন্তু কোনো জায়গায় যদি আবর্জনা ফেলে রাখা হয় তাহলে সেই জায়গার স্বাভাবিক ভূদৃশ্য বা স্বাভাবিক সৌন্দর্যতা কিন্তু নষ্ট হতে পারে। অতএব বজ্র পারে। নেক্সট ইকোসিস্টেম প্রবলেম। ইকোসিস্টেম প্রবলেম কি যে আমরা জানি বাস্তুতন্ত্র হচ্ছে রিলেশনশিপ বিটুইন বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিলেশনশিপ, এর মধ্যেকার যে ব্যাপার সেটা কিন্তু বজ্র পদার্থের দ্বারাও বিঘ্নিত হতে পারে। কীভাবে হতে পারে? আমরা জানি কি মাইক্রো অর্গানিজমস একটা ইকোসিস্টেমের কম্পোনেন্ট। জৈব রাসায়নিক চক্র চালায় কি না মাইক্রো অর্গানিজমস। কিন্তু সয়েলের মধ্যে যদি কেমিক্যাল অত্যধিক হারে পড়ে থ্রু ওয়েস্টের মাধ্যমে তাহলে সয়েলের মাইক্রোবিয়াল ডাইভার্সিটি বিনষ্ট হবে, মানে সয়েলের অণুজীব নষ্ট হবে। এই অণুজীব নষ্ট হওয়ার মাধ্যমে কিন্তু ইকোসিস্টেমের অন্তর্গত যে জৈব রাসায়নিক চক্র সেটা ইনকমপ্লিট থাকবে। এতে এক্ষেত্রে ইকোসিস্টেমের একটা ইম্প্যাক্ট আসবে। এই গেল আমাদের ওয়েস্ট ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট বা বজ্র পদার্থের প্রভাব পরিবেশের উপরে। নেক্সট আমরা চলে যাব এলিমেন্টস অফ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বজ্র পদার্থ ব্যবস্থাপনার উপাদানসমূহ কী কী। নাম্বার 1 ওয়েস্ট জেনারেশন। ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে গেলে তো ওয়েস্টকে জেনারেট হতেই হবে আগে। প্রথম সোর্স যেটা হচ্ছে প্রথম এলিমেন্ট যেটা ওয়েস্ট জেনারেশন বা ওয়েস্টের উৎস বা ওয়েস্টের উৎপত্তি। যত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হবে তত কিন্তু ওয়েস্ট জেনারেশনের হার বেশি হবে। ওয়েস্ট জেনারেশনের ফিল্ডের হার যত বেশি হবে ওয়েস্ট জেনারেশনের হার তত বেশি হবে। নেক্সট যত পপুলেশন বাড়বে ওয়েস্ট তত বেশি জেনারেট হবে, যত নগরায়ন বাড়বে ওয়েস্ট জেনারেশনের হারও তত বাড়বে। নেক্সট নাম্বার 2 সেকেন্ড উপাদান কি
ওয়েস্ট হ্যান্ডলিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন অ্যাট স্টোরেজ। নেক্সট উপাদান হচ্ছে ওয়েস্ট বা বজ্র পদার্থের সঞ্চয়। যে অঞ্চলে ওয়েস্টকে সঞ্চয় করা হবে থাকে, অতএব সেগুলোকে আমরা ওয়েস্ট হিসেবে আলাদা কন্টেনারে রাখবো। আবার কিছু ওয়েস্ট আছে ড্রাই ওয়েস্ট, তাকে আলাদা কন্টেনারে আমাদের রাখতে হবে। এছাড়া আর একটা ক্যাটাগরাইজেশন আমার হতে পারে, যেটা ওয়েস্ট বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল। যে সমস্ত ওয়েস্টকে সহজে পরিবেশের সঙ্গে মিশে যায় তাকে আমরা কি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলি, তার একটা আলাদা কন্টেনার আমরা রাখতে পারি। আর একটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেগুলোকে আমরা সহজে বিনষ্ট করতে পারি না, যেমন প্লাস্টিক ওয়েস্ট। এইভাবেই আমরা কালেকশন করতে পারি। নেক্সট নাম্বার সি, কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এখানে কী হবে, যে ডোর টু ডোর কালেকশন থ্রু কালেকশন ভেহিকেল বাই মিউনিসিপ্যালিটিস। অতএব এর মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে বা প্রত্যেকটা অফিস থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে যে সমস্ত অঞ্চলে ওয়েস্ট জেনারেট হয় সেখান থেকে আমরা ওয়েস্টকে কালেক্ট করে ট্রান্সপোর্ট করব। অর্থাৎ ছোটো জায়গা থেকে আরও কোনো বড় জায়গাতে আমরা নিয়ে যাব, যেটাকে আমরা ডোর টু ডোর কালেকশন বা বাড়ি বাড়ি সংগ্রহ বলি। নেক্সট ট্রান্সফার অ্যান্ড ট্রান্সপোর্ট। এখানে কি, যে বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়েস্ট নিয়ে চলে এলাম, দেখা গেলো প্রচুর পরিমাণে ওয়েস্ট জমা হয়ে গেছে, সাথে 10-20 ট্রাক প্লাস্টিক ওয়েস্টই শুধু জেনারেট হয়েছে। তাহলে এত পরিমাণ ওয়েস্টকে নিয়ে যাওয়া হবে কী করে? তার জন্য এখানে আলাদা একটা সিস্টেম রাখা হচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সফার অ্যান্ড ট্রান্সপোর্ট। অর্থাৎ ট্রান্সফারের মাধ্যমে প্রচুর পরিমাণ ওয়েস্টকে আমরা কনভার্ট করে স্মল ভলিউমে নিয়ে চলে আসব। অর্থাৎ প্লাস্টিক ওয়েস্টকে যদি আমরা পুড়িয়ে দিই তাহলে ভলিউম ছোটো হয়ে গেল, এভাবেও আমরা করতে পারি। আবার অন্যান্য ক্যাটাগরি করেও আমরা কিন্তু এর ভলিউমকে কমাতে পারি। অর্থাৎ ট্রান্সফার অ্যান্ড ট্রান্সপোর্টের কমিয়ে দেওয়া, যার ফলে সহজে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। নাম্বার 5, ডিসপোজাল। ডিসপোজাল হচ্ছে very important steps in waste management. It is the final stage of waste management. ওয়েস্ট ম্যানেজমেন্টের লাস্ট স্টেজ আমরা যেটা দেখলাম, এটা ডিসপোজালকে আমরা দুটোভাবে করতে পারি, একটা থার্মাল ট্রিটমেন্ট আর একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। থার্মাল ট্রিটমেন্টের মাধ্যমে ওয়েস্টকে ডিসপোজ করা যায়, আবার বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ওয়েস্টকে ডিসপোজ করা যায়। থার্মাল ট্রিটমেন্টে কী কী পড়ছে? ইনসিনারেশন, গ্যাসিফিকেশান, পাইরোলাইসিস অ্যান্ড প্লাজমা টেকনোলজি। আর বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেটা পড়ে আমাদের কম্পোস্টিং অ্যান্ড অ্যানারোবিক ডিকম্পোজিশন। এবার আমরা একটা পড়বো, যে থার্মাল ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখলাম ইনসিনারেশন কি, যে অর্গানিক ওয়েস্ট ডাইরেক্টলি কম্বাস্টেড at 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উইথ অক্সিজেন রিচ এনভায়রনমেন্ট। অর্থাৎ ইনসিনারেশনের মাধ্যমে জৈব পদার্থকে 800 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, এর সুবিধা কী আছে? লো রিকোয়ারমেন্ট অফ ল্যান্ড। ইনসিনারেশন প্ল্যান্টের ক্ষেত্রে খুব কম পরিমাণে জায়গা লাগে। নেক্সট, ইট ক্যান বি লোকেটেড উইদিন এ সিটি। শহরের যে কোনো জায়গায় এই ইনসিনারেশন প্ল্যান্ট ইনস্টল করা যায়। নেক্সট, রিলেটিভলি ফ্রি ফ্রম নয়েজ অ্যান্ড ওডর। যেহেতু পুড়িয়ে দেওয়া হচ্ছে অতএব স্মেলের কোনো ব্যাপার নেই, আবার শব্দও হবে না, নয়েজ ফ্রি। নেক্সট, সুইটেবল ফর জার্ম কন্টেনিং ওয়েস্ট। যে সমস্ত ওয়েস্টে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ফাঙ্গি এফেক্টেড করে, সেই ওয়েস্টকে যে হাই ক্যাপিটাল কস্ট, ইনসিনারেশন প্ল্যান্ট বিল্ড করতে গেলে কিন্তু কস্ট লাগবে, যেটা বলছে আমার ইনিশিয়াল অ্যাডভান্টেজ। নেক্সট, স্কিল্ড লেবার রিকোয়ার্ড। অর্থাৎ স্কিল্ড লেবার, সুদক্ষ শ্রমিকের প্রয়োজন এই ইনসিনারেশন প্ল্যান্টকে অপারেট করার জন্যে। নেক্সট, এমিশনস অফ ডিফারেন্ট গ্যাস। ইনসিনারেশনের মাধ্যমেও কিছু অল্প পরিমাণে হলেও বিভিন্ন প্রকার গ্যাস নির্গত হয়, যেটা পরিবেশের পক্ষে আংশিকভাবে ক্ষতি সাধন করে। এই গেল আমাদের ইনসিনারেশন মেথড। নেক্সট আমরা যাব গ্যাসিফিকেশান। গ্যাসিফিকেশান মেথডে কী হয়?
ওয়েস্ট ডাইরেক্টলি কনভার্টেড ইন্টু সিনগ্যাস থ্রু পার্সিয়াল অক্সিডেশন উইথ 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়েস্টকে পুড়িয়ে ডাইরেক্ট জ্বালানি গ্যাসে রূপান্তরিত করা হয়। কী কী সুবিধা আছে এর আবার? রিডিউস এমিশনস অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন অ্যাজ এ রেজাল্ট ক্লিন আপ অপারেশন অফ সিনগ্যাস। অর্থাৎ এই পদ্ধতিতে খুব অল্প পরিমাণে কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হয়। নেক্সট, নো ফরমেশন অফ ফ্রি ক্লোরিন ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। অর্থাৎ এখানে যে পরিবেশের ক্ষতিকর ক্লোরিন গ্যাস কিন্তু নির্গত হয় না, কারণ এখানে অক্সিজেনের অনুপস্থিতির জন্য। নেক্সট, সিন গ্যাস ক্যান বি ইউজড টু জেনারেট ইলেকট্রিসিটি। অর্থাৎ এই প্রক্রিয়ায় যে সিন গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস থেকে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজ আগেরটার মতোই এখানেও দেখা যাচ্ছে যে হাই ক্যাপিটাল কস্ট। নেক্সট, স্কিল্ড লেবার রিকোয়ার্ড আর নট সুইটেবল ফর ওয়েট ওয়েস্ট। এখানে অন্যতম একটা জায়গা যে ওয়েট ওয়েস্ট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। অর্থাৎ গ্যাসিফিকেশন আর স্কিল্ড লেবার রিকোয়ার্ড। নেক্সট আমরা চলে যাচ্ছি পাইরোলাইসিস। যেন কি বলছে, ওয়েস্ট আর ডাইরেক্টলি কনভার্টেড ইন্টু সিন গ্যাস টু পার্সিয়াল অক্সিডেশন উইথ 450 to 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে 450 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন কোনো পদার্থকে আংশিক জারণ করা হবে, এই পদ্ধতিতে বলা হয় পাইরোলাইসিস। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে, 450 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে এবং অক্সিজেন থাকবে না। এই পরিস্থিতিতে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে পার্সিয়াল অক্সিডেশন। ঠিক আছে, তাহলে এরও সুবিধা অসুবিধা আছে। এর সুবিধা কী আছে, যে টেম্পারেচার অফ ব্রেকডাউন লোয়ার দ্যান ইনসিনারেশন টেম্পারেচার। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার কিন্তু অনেক কম লাগছে। আগেরটায় আমরা কী দেখেছি, 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লেগেছে, 800 ডিগ্রি লেগেছে, 1000 ডিগ্রি লেগেছে, বাট এখানে টেম্পারেচার কিন্তু হঠাৎ করে কমে গেল। 450 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যেই ওয়েস্টকে পুড়িয়ে দেওয়া হবে। নেক্সট, সাম অফ দ্য অ্যাশ অবটেন পাইরোলাইসিস মে বি ইউজড ফর মেকিং ব্রিক মেটেরিয়ালস। আমরা কি জানি যে ইট তৈরি, আমরা জানি ইট তৈরি কীভাবে হয়, মাটি দিয়ে। বাট পাইরোলাইসিস প্রক্রিয়াতে যে অ্যাশ তৈরি হয়, অর্গানিক ওয়েস্ট বা ওয়েস্টকে পোড়ানোর ফলে যে অ্যাশ তৈরি হয়, সেই অ্যাশ থেকেও কিন্তু আমরা ইট তৈরি করতে পারি বা ইট তৈরির কাঁচামাল হিসেবে তাকে ব্যবহার করতে পারি। নেক্সট, লেস এয়ার এমিশনস ডিউ টু ডিকম্পোজিশন টেকিং প্লেস ইন রিডিউসিং অ্যাটমসফিয়ার। অর্থাৎ এই প্রক্রিয়াতেও দূষিত গ্যাস খুব কম পরিমাণে নির্গত হয়। মেটালস ডু নট অক্সিডাইজড অ্যান্ড হেন্স হাই কমার্শিয়াল ভ্যালুজ। অর্থাৎ এই প্রক্রিয়াতে যে মেটাল প্রসেস হয়ে যায় সেই মেটালের কিন্তু ভ্যালু অনেক বেড়ে যায়। নেক্সট, আমরা মেনটেন করতে গেলে কিন্তু অনেক খরচ সাপেক্ষ, অর্থাৎ এই সিস্টেমটা অনেকটা কস্টলি। নেক্সট, দ্য প্রোডাক্ট ক্যান নট বি ডিসপোজড উইদাউট ফার্দার ট্রিটমেন্ট। এই পাইরোলাইসিস প্রক্রিয়া যে ওয়েস্ট জেনারেট হবে সেই ওয়েস্টকে কিন্তু পুনরায় ব্যবস্থা করতে হবে ঠিকঠাকভাবে, নাহলে সেখান থেকেও কিন্তু ওয়েস্ট বিভিন্ন প্রকার প্রবলেম তৈরি করতে পারে। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি প্লাজমা আর্ক গ্যাসিফায়ার। এখানে কি হচ্ছে, এখানে দুটো জিনিস ঘটে। এক, টেম্পারেচারের পরিমাণ প্রচুর হয়, 5000 থেকে 14000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে কোনো প্রকার ওয়েস্টকে কিন্তু সরাসরি ম্যানেজ করে দেওয়া হয় বা সরাসরি পুড়িয়ে দেওয়া হয়। কত, 5000 থেকে 14000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। আর যে কোনো প্রকার ওয়েস্টকে, সে ওয়েট হোক, ড্রাই হোক, হ্যাজারাস, নন হ্যাজারাস, যে কোনো প্রকার ওয়েস্টকে কিন্তু এখানে সরাসরি পুড়িয়ে দেওয়া হয়। এবং এর ফলে কী কী উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন উইথ লিকুইফাইড মিথানল। এই প্রক্রিয়ার সুবিধা কি, যে বোথ হ্যাজারাস অ্যান্ড নন হ্যাজারাস ওয়েস্ট ক্যান বি প্রসেসড। অতএব এখানে বিভিন্ন প্রকার ওয়েস্টকে একসঙ্গে প্রসেস করা হয়। নেক্সট, নো সর্টিং ইজ নেসেসারি। এটা আগেই বলে দেওয়া হলো যে বজ্র পদার্থকে বিভিন্ন প্রকার শ্রেণীতে ভাগ করার কোনো প্রয়োজন হয় না। আনএফেক্টেড বাই ময়েশ্চার, অতএব আর্দ্রতাযুক্ত বজ্র পদার্থ, তো ওয়েট ওয়েস্টকে কিন্তু এখানে ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়েট ওয়েস্টের যে হিউমিডিটি সেটা কিন্তু এখানে কোনোরূপ প্রভাব ফেলে না। অতএব ইট ইজ সুইটেবল ফর ওয়েট ওয়েস্ট। নেক্সট,
লো এয়ার এমিশন, এই প্রক্রিয়াতেও কিন্তু বায়ু দূষণের হার খুবই কম। নেক্সট, ফ্যাসিলিটেড ফর ক্লিনিং অফ গ্যাসেস অ্যান্ড ওয়েস্ট ওয়াটার রিকোয়ার হাই এক্সপেন্ডিচার। একইভাবে অতএব কম্পোস্টিং আর অ্যানারোবিক ডাইজেশন, এই দুটি হচ্ছে বায়োলজিক্যাল মেথড অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট। কম্পোস্টিংয়ে কী হয় না, ব্রেকডাউন অফ অর্গানিক ওয়েস্ট থ্রু মাইক্রো অর্গানিজম সাচ এজ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। যখন বিভিন্ন প্রকার ওয়েস্টকে, স্পেশালি অর্গানিক ওয়েস্টকে যখন ব্যাকটেরিয়া ও ফাঙ্গির দ্বারা বিয়োজিত করা হবে বা নষ্ট করে দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে কম্পোস্টিং প্রসেস। আমরা কম বেশি সবাই জেনেছি অর্গানিক ফার্টিলাইজার এইভাবে তৈরি হয়। কী করা হবে, সুবিধে কী আছে এর, যে ইমপ্রুভমেন্ট অফ সয়েল কোয়ালিটি। অর্গানিক ওয়েস্ট যেহেতু এখানে অর্গানিক ফার্টিলাইজার কনভার্ট করা হয়, তার ফলে সয়েল কোয়ালিটি বেটারমেন্ট হয়। নেক্সট, এনহান্স দ্য সয়েল স্ট্রাকচার। এই অর্গানিক ফার্টিলাইজার যদি মাটিতে দেওয়া হয় তাহলে সয়েলের স্ট্রাকচার বা মাটির গঠনটা কী হয়, দৃঢ় হয়। নেক্সট, ইকো ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে কোনো প্রকার পরিবেশ দূষণ ঘটে না, তাই আমরা এই সিস্টেমটাকে ইকো ফ্রেন্ডলি সিস্টেম হিসেবে বলতে পারি। নেক্সট, ইজি টু প্রডিউসড কম্পোস্ট, অর্থাৎ কম্পোস্টিং সিস্টেমটা খুবই সহজ একটি পদ্ধতি। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্তরেও বা কমিউনিটি স্তরেও কিন্তু এই কম্পোস্টিং সিস্টেম অপারেট করতে পারে। অর্থাৎ এই কম্পোস্টিং মেথড অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ চিপেস্ট। নেক্সট, নিড সাম ডিসঅ্যাডভান্টেজ। এবার আমরা চলে যাবো ডিসঅ্যাডভান্টেজে কী আছে, নিড সাম মনিটরিং, অর্থাৎ এই কম্পোস্টিং সিস্টেমকে মনিটরিংয়ের প্রয়োজন আছে, কারণ এইখান থেকেও কিন্তু অনেক সময় ডিজিজ স্প্রেড করতে পারে। যেহেতু অর্গানিক ওয়েস্ট অর্গানিজম দ্বারা ডিগ্রেড করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু ডিজিজ স্প্রেড করতে পারে, অর্থাৎ নিড সাম মনিটরিং। নেক্সট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখে চলে গেলাম যে টাইপ অফ কম্পোস্ট ডিপেন্ড অন ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ কম্পোস্টিং আউটপুট কী হবে সেটা নির্ভর করে আমরা কম্পোস্টিংয়ে কোন কোন এলিমেন্ট অ্যাজ এ ইনপুট দিচ্ছি। অতএব কম্পোস্টিংয়ের কোয়ালিটিও ডিপেন্ড করে ইনগ্রেডিয়েন্টের উপরে, অর্থাৎ কম্পোস্টিং ইনপুট মেটেরিয়ালের উপর। নেক্সট একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা টাইম কনজিউমিং, অর্থাৎ কম্পোস্টিং করতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন হচ্ছে, টাইম ডিপেন্ডেন্ট, সময় লাগে 15-20 দিন বা 25 বা 30 দিনও লাগতে পারে। অর্থাৎ ওয়েস্টের নেচার অনুযায়ী কিন্তু কম্পোস্টিংয়ের টাইম চেঞ্জ হয়, অর্থাৎ কোনো ওয়েস্ট 25 দিনেও হতে পারে, আবার কোনো ওয়েস্ট 10 দিনেও হতে পারে। অর্থাৎ ওয়েস্টের নেচারের উপর নির্ভর করে এই কম্পোস্টিং কেমন হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি লাস্ট মেথড, যেটা হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন। অ্যানারোবিক ডাইজেশন কি, নাম শুনে মনে হচ্ছে বাতাসের অনুপস্থিতি। অর্থাৎ দিস ইনভলভস এ প্রসেস হুইচ অর্গানিক ওয়েস্ট ডিগ্রেড ইন অ্যানারোবিক কন্ডিশন, দিস প্রসেস নোন অ্যাজ বায়োমিথেনল। তাহলে এই প্রসেসে কী হচ্ছে, যে অক্সিজেনের অনুপস্থিতিতে যখন কোনো পদার্থকে ডিকম্পোজ করে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন। অতএব একে অনেক সময় বায়োমিথেনেশনও বলা হয়ে থাকে, অর্থাৎ এই প্রক্রিয়ায় মিথেন গ্যাস তৈরি হয়, যেটা আমরা জ্বালানি হিসেবে কাজে লাগাই। অতএব এই বায়োলজিক্যাল মেথডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখা যাক। যে ইট ইজ এ এনক্লোজড সিস্টেম, কম্পোস্টিংয়ের মতো অ্যানারোবিক ডাইজেশনটা হচ্ছে এনক্লোজ সিস্টেম। নেক্সট, নো পাওয়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই সিস্টেম চালাতে গেলে বিদ্যুৎ শক্তির কোনো প্রয়োজন হয় না। নেক্সট, নিট প্রোডাকশান অফ এনার্জি, অর্থাৎ এখান নেক্সট, নো ব্যাড অর্ডার, কোনোরূপ দুর্গন্ধ এখান থেকে রিলিজ হয় না, তার কারণ এটা এনক্লোজড বা বন্ধ ব্যবস্থা। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কী আছে, আনসুইটেবল ফর ইনঅর্গ্যানিক ওয়েস্ট। কম্পোস্টিং অ্যান্ড অ্যানারোবিক ডাইজেশন সুইটেবল ফর অর্গ্যানিক ওয়েস্ট, বাট ইনঅর্গ্যানিক ওয়েস্টের কিন্তু এখানে কোনোরূপ ব্যবস্থাপনা করা যাবে না। নেক্সট, লেস রিলিজ অফ হিট, অতএব তাপ শক্তি খুব কম পরিমাণে নির্গত হয়। আমরা যে এনার্জির কথা বলছি এনার্জি কিন্তু কম পরিমাণে নির্গত হয়। নেক্সট,
রিকোয়ার্স সেগ্রিগেশন প্রায়র টু দ্য প্রসেস, অর্থাৎ এই প্রসেস করতে গেলে ওয়েস্টকে কিন্তু সেগ্রিগেট করতে হয় বা সর্টিং করতে হয়, যেটা সময় সাপেক্ষ। অর্থাৎ সমস্ত ওয়েস্টকে একসঙ্গে দিয়ে দিলে কিন্তু আমাদের এই অ্যানারোবিক ডাইজেশন প্রসেস হবে না। অর্থাৎ এই প্রসেস অপারেট করতে গেলে কিন্তু সেগ্রিগেশন অফ ওয়েস্ট ইজ রিকোয়ার্ড। তাহলে এই গেল আমাদের সংক্ষেপে ওয়েস্ট ম্যানেজমেন্ট কী এবং কিভাবে হয় তার ব্যবস্থাপনা। ওকে, থ্যাংক ইউ।